গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ইউটিউবে শর্টস দেখতে দেখতে দেখছি আমার শর্টসই আমার কাছে এসেছে। সুব্রতর কালকের খাওয়ার ভিডিওটা দিয়েছি, আমি দেখতে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। মানে আমার ওকে দেখে এত মায়া লাগে, এত মায়া লাগে ওকে। সত্যিকারে খুব একটা হিরোর মতন মানুষ ও। তো আমার চোখে সত্যিই হিরোর মানে হিরোই ছিল, মতো বললে নয়, হিরোই ছিল। মানে কোনো নায়কের থেকে কোনো অংশে কম ছিল না আমার লাইফে সুব্রত, সত্যিকারের। আর কারণ দেখো, আমরা হিরোদেরকে দূর থেকেই দেখতে পারি, তাই না? তাই সুব্রতকে আমি ঠিক ওই রকম চোখেই দেখে এসেছি। এত সুন্দর দেখতে, একটা মানুষকে এত সুন্দর দেখতে। হ্যাঁ, সুব্রত নিজেও ভীষণ কষ্ট পায়। আমি ওকে দেখো, সুব্রত মন কি বলছে এটুকু ফিল আমি করতে পারি, এইটুকু ফিল আমি করতে পারি যে ওর মন কি বলছে। ও একটু সাজগোজ পছন্দ করে, একটু ভালো পোশাক আশাক পরা, মানে খুব দামি না, কিন্তু ওকে সুন্দর লাগবে, ওকে স্মার্ট লাগবে। ও রাস্তা দিয়ে হেঁটে গেলে বা গেলে এলে লোকে 10টা লোকে বেশ ওকে সুন্দর বলবে। হ্যাঁ, এইটার একটা ওর ভেতরে একটা মানে চাহিদা ছিল, আমি দেখেছি। আমরা যেমন যেমন তেমন লাইফ কাটালেও সুব্রত কোনোদিন যেমন তেমন লাইফ কাটায়নি। তাই আমি ওই ভিডিওটা দেখে তোমাদেরকে তো কিছু তো বলিই না এখন, অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না, জানো তো, আমার মনটা অত ভালো লাগে না। আমি নিজেও মনের দিক থেকে কেমন যেন একটু দুর্বল হয়ে রয়েছি। তোমরা জানো, ফিল করতে পারবে যে বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে কীরকম প্রবলেম আসে, কীরকম। আমি লাইফে কোনো দিন এইসব প্রবলেমগুলো আমার জীবনে আসবে আমি কোনো দিন ভাবিনি। আমি তোমাদেরকে বলেছি, আমার কোনো দিন লাইফে আমি সেইভাবে অর্থ কষ্ট কিন্তু আমি দেখিনি, পাইনি, সেইভাবে পাইনি। কিন্তু ধীরে ধীরে সত্যিকারের যেভাবে আমার জীবনের মানে একদম কায়াটাকে না এইভাবে চেঞ্জ হচ্ছে, এইভাবে চেঞ্জ হচ্ছে। ওই জন্য আমি সত্যি এই মুহূর্তে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতেই পারছি না। আমি তাকে বলতে বসছিলাম একটা, আর বলছি একটা। মানে আমি কিন্তু ভিডিওটা করব অন্যরকম, মানে একটু ভাবলাম লাইফেরই গল্প বলবো তোমাদের সাথে, কিছু একটু অন্য কিছু শেয়ার করব। কিন্তু শেয়ার কি করছি, শেয়ার এটাই করছি যে দেখো, ইস, মনের দিক থেকে এতটা আমার কষ্ট লাগে না, আমার সুব্রতকে চোখের সামনে দেখলেই খুব মায়া লাগে। আমি ওই সুব্রতর সাথে সারাদিন আড্ডা মারি, সারাদিন আড্ডা মারি। ওকে, ও একটু হাসবে, ও একটু খুশি থাকবে, ওর সঙ্গে 1 সেকেন্ডে আমার একটু রাগারাগি হলেও আমি সেকেন্ডের মধ্যে এখন ভুলে যাই। আগে যেমন রাগ করে আমি 2 দিন 3 দিন চুপ করে থাকতাম, কথা বলতাম না, এখন বলি, এখন একদম রাগ করে থাকি না। কারণ আমার রাগ করে থাকাতে যদি ওর কষ্ট হয়, আমি ওই জন্য রাগ করেও থাকি না ওর ওপরে। একদম রাগ করে থাকি না এখন, সব সময় আমি চাই ও একটু খুশিতে থাকুক, ও একটু ভালো থাকুক। কিন্তু এই যে বলে ভগবান, 1 সেকেন্ড ওর শরীরটা ভালো থাকলেই আর 1 সেকেন্ডে শরীরটা খারাপ। হ্যাঁ, অক্সিজেন, নিমুলাইজার, মেডিসিন আমরা কিচ্ছুতে কম কম রাখি না, আমরা সব কিছু সব সময় ব্যবস্থা করে রাখি, সব সময়। কোনো সময় ওর ওর একটু প্রবলেম হোক, ওর একটু কষ্ট হোক, আমার ছেলে মেয়েগুলো বাবাকে ভীষণ ভালোবাসে। একটু মেঘ আকাশে দেখলে মা বাবা যেন বাইরে না বেরোয়, মা বাবার গায়ে যেন ঠান্ডা হাওয়া না লাগে, মা বাবাকে তুমি কিন্তু একটা মোটা গেঞ্জি পরাও, বাবা যেন মোটা গেঞ্জি ছাড়া না থাকে। আমার ছেলে মেয়ে দুটোই, দুটোই। আমি ওই ভিডিওটা আমার ফিচার্সেই আমার ভিডিও এসেছে, তো আমি দেখছিলাম, এসেছে যখন দেখছিলাম, তখন আমার সত্যি খুব মায়া লাগছিল। মাম্পি বলছিল কালকে, বলছে মা তুমি বাবার সাথে সারাদিন যে খুনসুটি করো, সারাদিন করি, আমি কিন্তু সারাদিন করতে, আমার শীতে সিঁদুর কোথায়, স্বামী তুমি কোথায়, স্বামী তোমার বুকে ব্যথা হচ্ছে কি না, স্বামী তোমার, এই যে সারাদিন আমি ওর সাথে করে, এগুলো তো অর্ক মাম্পি শোনে দেখে, বললো মা তুমি ওগুলো ভিডিও করো, তুমি ভিডিওই করছো না। আমার মাম্পি ভালো লাগে না, একদম কন্ট্রোভার্সি ভিডিও কী নিয়ে বলবো, কাকে নিয়ে বলবো, আর এইসব এত নোংরা সমাজে এখন, একে শুধু বলে লাভ নেই, সমাজটাই এত নিচে চলে গেছে, এত নোংরামিতে চলে গেছে, যত বলবো তত কম।
এই যে দীপ্তির হাজব্যান্ডকে নিয়ে, তাহলে সত্যি এইগুলো কি কোনো বলার কথা? আজকে দীপ্তি বয়স দেখো, বৌমা, ছেলে বৌমা চলে এসেছে বাড়িতে, স্বামী স্ত্রী ওরা সবসময়, আমি যে কদিন কথা বলেছি বা যখনই কথা বলেছি, ওরা স্বামী স্ত্রী সবসময় এক ঘরে থাকা। এবং অনেক সময় আমি ভিডিও কলিংয়ে রাতে ফোনে এমার্জেন্সিতে কথা বলেছি, সেই সময় দাদা পাশে কাজ করছে ওই কম্পিউটারে, ইয়ে রয়েছে। এখন ইদানিংয়ে একদমই কথাবার্তা হয় না, কিন্তু একটা সময় যেটুকুও কথা বলেছি, যেটুকুও, ওদের স্বামী স্ত্রীর ভেতরে ভালো বন্ডিং, ভালো বন্ডিং। সারাক্ষণ দীপ্তির মুখে রানা 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 রানা, মানে ভিডিওতে নয়, রিয়েল লাইফে, ওরা রিয়েল লাইফেই রানা এটা করে। মানে দীপ্তি অ্যাকচুয়ালি ওর বরকে চোখে হারায়, আমি যেটুকু দেখেছি, এবং ওর বড় ভীষণভাবে ভালোবাসে। এবং মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট, সুব্রত কিন্তু এইটুকু আড্ডা মারতেও জানে না, কিন্তু ওর বর বেশ একটু ছোট্ট ছোট্ট, মানে একটা কথা বলবে বেশ মজাদার, একটা দুটো কথা, কী ব্যাপার তোমাদের বান্ধবী মহলে কী হলো, কী ব্যাপার তোমরা কবে সব মানে বন্দি কারাগারে যাচ্ছ, যখন যাবে বলে যাবে, অন্তপক্ষে তোমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করতে হবে, মানে এরকম একটা ছোট্ট ছোট্ট মজা। দেখো তার স্বামী, যার স্বামী কোনো দিক থেকে, ও দীপ্তি তো এইটুকুও ভিডিও করে না, আমি তো ছোট ছোট তাও সুব্রত বা মাম্পি অর্ক দেখিয়েছি, বা সুব্রত তাও একটু মুখ ঝামটা দেয় ভিডিওতে, অনেক কিছু করে, কিন্তু রানাদা তো তাও না। দীপ্তির হাজব্যান্ডের কথা বলছি, তবুও দেখো ওকে নিয়েও নোংরা কথা, কারণ এরা নিজেরা, কিছু মানুষ আছে ওয়াইটিতেই নিজেরাই নোংরা, তা তারা এতটা নোংরা, এতটা গুয়ের মধ্যে ডুবে আছে না, তারা কি করে সবার ভেতরে নোংরা খুঁজে বেড়ায়। আমি আমার অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে যেখানে ব্যাঙ্গালোরে আমি ট্রিটমেন্টে গেছি, ট্রিটমেন্ট হচ্ছে, সেখানটা আমি ভিডিও করে মানুষকে, শয়ে শয়ে মানুষ আমার ভিডিও দেখছে, সেই সময় তো আরও ভিউজ, আমার সেই সময় তো ভিউজ আরও পরিমাণে, শয়ে শয়ে মানুষ দেখছে যে আমি কিভাবে মানুষটাকে নিয়ে ছুটছি। এবং প্রিয়াঙ্কার যে বাড়ি রয়েছে সেও ভিউয়ার্স, সেও আমার কোনো রিলেটিভ না, সেও ভিউয়ার্স, তার মা আমার ভিডিও ফ্যান। এই দিনও ফোন করেছে, প্রিয়াঙ্কার মা ফোন করেছে, বলছে সীমা তোমার ঠাকুরের বাসনগুলো মাজি, পুজো দিতে যাই, আর শুধু তোমার কথা মনে পড়ে। তখন আমার ননদ ছিল, তা আমি বলছি অ্যাকচুয়ালি জানো তো, তোমাদের কথা আমরাও দুদিন ধরে এত বলেছি, তোমার মনে পড়েছে। হয় আমার যদি কোনো দিক থেকে, উল্টো দিক থেকে কারোর খুব নাম করা হয়, সেই মানুষের তার কথা খুব মনে পড়বে। দিয়ে প্রিয়াঙ্কার মা ফোন করে আমার ননদের সাথে গল্প করা, মানে কথা বলেছে, আমার হচ্ছে সুব্রতর সাথে কথা বলা। সুব্রত তো প্রিয়াঙ্কাকে খুবই ভালোবাসে, আর প্রিয়াঙ্কাও খুব মেশো 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 করে ভালোবাসে। তো এই যে আমি ছিলাম কোথায়, ভিউয়ার্সের বাড়ি, সে আমার ব্লাড রিলেটেড কেউ না, ভিউয়ার্স। তাহলে সে যদি আমার ভেতরেও কিছু খারাপ কিছু দেখতো, সে কি প্রোটেস্ট করতো না, বা সে কি কিছু বলতো না, সে কি কোথাও লিখতো না, বা সে কি বোঝাতো না যে না সীমার ভেতরেও আমরা এরকম কিছু দেখেছি, বা এগুলো আমরা কিছু অনুভব করেছি, বলতো না? বলতো তো অবশ্যই, কিন্তু না, তারাও সবসময়, আমি তারপরেও এরা নোংরা নোংরা ভিডিও আমার নামে করে গেছে, আর আজকে নিজেরা গাদা গাদা নোংরামি করে রেখেছে, মানে নোংরার গুয়ের ভেতরে এরা ডুবে আছে। তারপরেও এরা রিম্পার বর বাড়ি থাকে না, এদিকে দীপ্তির বর বাইরে অন্য কারোর সাথে রিলেশনে আছে। হ্যাঁ, সুব্রতকে নিয়ে কিছু তো বলতে পারে, সুব্রত বাড়ি একটা কিছু জিনিস জানো তো, টাকাস করে একটা কথা বলবো, ও সুব্রত আছে, কাস্টমার ছিল আমার ওইদিকে ইয়ের কারোর, মানে কি বলবো, এদের ভাষা কোনো তো ঠিক নেই, এরা মন থেকে যা আসে বলে দেয়, কিন্তু অথচ ওরা নিজেরা রিয়েলি নোংরামি করে। আমাদের ক্ষেত্রে, এই যে আমাদের অন্যান্য কন্ট্রোভার্সির ক্ষেত্রে কিন্তু ও মন থেকে গড়া কিছু কথা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, কিন্তু ও রিয়েলে, ও রীতিমতো নোংরামি করছে। তারপর বলছে মেয়েরা ভাগনা মেয়েরা হ্যাঁ, তোর ভাগ্নে তোরই ভাই, তোর ভাগ্নে অন্য কারোর না, কারণ তোর ভাগ্নে তোর কাছে তোর ভাগ্নে প্লাস অন্য কিছু, কিন্তু আমাদের কাছে ভাগ্নে মানে ভাগ্নে। তো তোর ভাগ্নে তোর কাছে ওই রূপ নিয়ে তোরই, আর কারোর হতে পারে না, আর হবে না। আর দয়া করে ওই ভাগ্নের নাম করে অন্য একটা বউ বাড়িতে নিয়ে আসিস না, তার কপালে দুঃখ ছাড়া কিচ্ছু থাকবে না। কারণ এই ভাগ্নে, ওই মামির গর্থের যে খাবার পেয়ে গেছে, সেই খাবার ছাড়া এই ভাগ্নে অন্য কোনো খাবারে সেভাবে মুজবে না মন। হ্যাঁ, তখন কী হবে, যে বলে না রোচ্ছে না, আমার কাউকে রোচ্ছে না, আমার কারোর প্রতি মন আসে না, আমার কারোর প্রতি ভালো লাগে না, আমার কারোর প্রতি
সেই ফিলিংস আসে না, তা আসবে না। তখন কি হবে, তোর ভাগ্নের ওই মেয়েটা, যে মেয়েটাকে এনেছিস সেই মেয়েটার জীবন নষ্ট হবে। আজকালকার মেয়েরা তাদের জীবন নষ্ট করে না, ওই 2-1 বছর দেখবে, তার মধ্যে যদি ঠিক হলো হলো, না হলো মুখের মধ্যে ছটছট করে মুতে দিয়ে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাবে। এখন কেউ কারোর জন্য কারোর লাইফ স্যাক্রিফাইস করে না, আর আমার মনে হয় করাটা উচিত নয়। প্রত্যেকটা মানুষ তার তার লাইফ তার তার মতন বাঁচা উচিত। আমার কাছে পরিষ্কার, কোনো কিছুতে বনিবনা হচ্ছে না, পছন্দ হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তোমার লাইফ তোমার মতো বাঁচার অধিকার আছে, তাহলে তুমি তোমার জীবন তোমার মতো বাঁচো। মিডিলে তুমি রয়েছো একজনের সাথে, ধরে রেখেছো আর একজনকে, এই কাজগুলো করলে কি হচ্ছে, না তুমি বাড়ির হচ্ছ, না তুমি বাইরের হচ্ছ, না বাইরের লোককে শান্তি দিচ্ছ, না বাড়ির লোকগুলোকে বাঁচতে দিচ্ছ। এটা আমার কাছে এখন বর্তমানের সাথে কিন্তু আমাদের টোন পাল্টাতে হচ্ছে, ভাষা পাল্টাতে হচ্ছে, যেমন আইন পাল্টাচ্ছে। কেন পাল্টাচ্ছে? কারণ বর্তমান পরিস্থিতি কিসের ওপরে বেশি প্রেশার, সেসব দেখে তার উপরে ভিত্তি করেই কিন্তু আইন টাইম সব কিছুই পাল্টাচ্ছে। আমরাও তাই সেই হিসেবেই পাল্টাচ্ছি নিজেদেরকে। একটা টাইম ছিল, আমার মা বাপই বলেছে যে সংসার যতই অশান্তি হোক, যতই ঝামেলা হোক, স্বামী ভাই স্বামী, স্বামী সংসার করতেই হবে। আমি কিন্তু আমার মেয়েকে এটা শেখাচ্ছি, তার ভেতরেও কিন্তু এটাও আবার বলছে। আমার মেয়ে যখন বলছে স্বামী যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে, স্বামী যদি আমাকে ঠিকঠাক করে না দেখে, আমার স্বামী যদি আমার উপর অত্যাচার করে, তাও স্বামীর ঘরে পড়ে থাকবো। তখন বলতে হচ্ছে না, তা কেন, স্বামী যদি সত্যি সঠিক না হয়, স্বামী যদি এখন যদি এই যে মামির মতন কোনো কাকিমা ধরে রাখে, কোনো মামিকে ধরে রাখে, কোনো দিদিকে ধরে রাখে, কোনো সুগার মামি পেয়ে থাকে, তা সেই ছেলের সাথে তো সংসার করাটা, আমি তো এটা শেখাতে পারবো না। তাই সময়ের সাথে সাথে আমাদের বলা পাল্টাচ্ছে, আমাদের চিন্তা পাল্টাচ্ছে, আমাদের সব কিছু পাল্টাচ্ছে। তো এই ঘোড়াকাম, অসভ্য, ইতর, জন্তু, জানোয়ার, থার্ড ক্লাস, মানে মনে হয় যেন ওকে চুলের মুঠি ধরে গুয়ের ভেতরে মুন্ডুটা ঢুকিয়ে পা দিয়ে ওখানটা চেপে ধরে থাকি, একদম মনে হয় কি ওর গুয়ের ভেতরে মাথাটা ঢুকিয়ে ওর ওর মাথার উপর একদম পা দিয়ে চেপে ধরে থাকি, খা গু খা, কত খাবি, অসভ্য, ইতর, জানোয়ার, হ্যাঁ, নোংরা। এই নোংরামি করছে নিজে, রিয়েলি সত্যি সত্যি সত্যিও নোংরামি করছে, আর ও কী করছে, অন্য বড়দের গায়ে কাদা লাগানোর চেষ্টা করছে। তাহলে এখানটা সত্যি বলো তো, আমি এদেরকে নিয়ে কতটা বলা যায় আর কী বলা যায় আর কী, এখানটা আমি তো বলবো ভিউয়ার্সরা সংযত হও। তবে আমার মনে হয় খুব শিগগিরই ভিউয়ার্সরা সংযত হয়ে যাবে, এটা আমার সিক্স সেন্স বলছে। কারণ এই ওয়াইটিতে অনেক বড় বড় হনু চনু পনু দেখেছি, মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে দেখেছি, তারপরে তাদের 1000-এও আসতেও দেখেছি। অনেক রকম নাটকীয় করে অনেক ক্যালমা দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, তারপরেও সেই জিরোতে এসেই আটকেছে। তা আমরাও দেখব। তা আমি তো বলবোই যে এইসব নোংরাকে যতটা পারবা অ্যাভয়েড করে, যতটা পারবা থুতু ওর মুখের মধ্যে একদম থু করে থুতু দিয়ে, একবারে ওয়াক থু করে ওর মুখের মধ্যে থুতু দিয়ে ওখান থেকে সরে যাবা। কারণ এর নোংরামি করছে, আর এই নোংরাকে প্রমোট করেছে, নোংরামি করছে, নোংরাকে প্রমোট করেছে, আবার হচ্ছে অন্য লোকের গায়ে নোংরা কাদা লাগানোর চেষ্টা করছে। আমি সত্যিই রিয়েলি বলছি, আমি জানতাম না, অ্যাকচুয়ালি আমি তো ওয়াইটিটা সেভাবে ঘাঁটি না। আমি কালকে ভিডিওটা দিয়ে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, এত সুন্দর, তোমরা শুভদার জন্য এতটা, শুভদাকে ভালোবাসো, তোমরা শুভদার জন্য এতটা চিন্তা করো, প্রত্যেকটা মানুষ তোমরা শুভদাকে খুবই ভালোবাসো। আর সত্যি সেই মানুষটা ভালোবাসার মতনই মানুষ, ভালোবাসার মতো। আমার ছেলে মেয়েও কী ভালোবাসে ওর বাবাকে, কি বলবো, আমার ছেলে মেয়েও ওর বাবা অন্ত প্রাণ, জানো, আমার ছেলে মেয়ে আর আমার, ওরা ওদের বাবাকে ভালোবাসে, এটা দেখে আমার ভালো লাগে যে যাক, আমি আমার ছেলে মেয়েকে ঠিক শিক্ষাটা দিতে পেরেছি, ঠিকভাবে মানুষ করতে পেরেছি, যে ওরা ওদের বাবাকে ভালোবাসে। দেখো, আমরা পৃথিবীতে যখন একটা সন্তান আনি, হ্যাঁ, অনেক চিন্তা, অনেক আশা, অনেক ইয়ে করে আনি। আমাকে কালকে অর্ঘ্য বসে বলছে, ও মা তুমি কেন গো, দিদি ছিল তুমি আবার আমাকে কেন পৃথিবীতে আনতে গেল? বললাম তুই না আসলে আমার এই সংসারটা কে দেখতো, আমার এই ব্যবসা, আমার এই যে আমাদের এই বুড়ো বয়সে আমাদেরকে কে খাওয়াতো, কে দেখতো, সব কিছু তো তার ইয়ের জন্যেই তো। তাই আমি তার সাথে কালকে অর্কর সাথে আমি গল্প করতে করতে এটা বলছি, আমি দেখ, যখন আমি অ্যাকচুয়ালি বেবি জন্মাবে, সেই একটা টেবিলে ওঠায়, আমার ছেলে ফার্মাসিস্ট নিয়ে পড়ছে, মানে ও সবই জানে,
আর ও হসপিটালে ডিউটি করছে, ডিউটি 3 মাসের ট্রেনিং করলো, তার মানে আমার ছেলের কাছে তো আর কিছুই লুকানো না। তা হচ্ছে যখন আমাকে টেবিলের উপরে তুলে দিয়েছে তখনও আমি ভগবানকে বলছি ঠাকুর যেন আমার ছেলেই হয়, ঠাকুর যেন আমার ছেলেই হয়। তো বলছে কি তুমি তখন ঠাকুরকে ডাকছো, তোমার তো তার আগে ভগবান তোমার ছেলে হোক মেয়ে হোক সেটা তো হয়েই গেছে অলরেডি, তোমার হচ্ছে মানে ওই গ্রো হয়ে গেছে বাচ্চা, তুমি তারপরেও ডেকে যাচ্ছ? বলছি হ্যাঁ আমি তারপরেও ডেকে যাচ্ছি, কারণ তখন আমার বয়স 21, আমার ব্রেন তখন এতটাও মানে ইয়ে হয়নি যে বাচ্চা তো পেটে, বেবি তো রেডি, ছেলে হোক মেয়ে হোক যে কোনো একটা আসবে, রেডি আছে। এখন আমি ঠাকুরকে যদি মেয়ে বলি বা ছেলে বলি কোনো কিছু তো হওয়ার না, যেটা হওয়ার সেটা তো ভগবান অলরেডি আগে থেকে করে দিয়েছে। কিন্তু তখনও আমি বলছি যে ঠাকুর আমাকে একটা ছেলেই হোক। বলছি তোমার ছেলেই চাই? আর হ্যাঁ আমার তখন ছেলেই চাই, কারণ আমার বুড়ো বয়সে কে দেখবে যে দিদি বাইরে চাকরি করছে, আজকে ধর চাকরি করছে বাইরে, নাহলে তো দিদি শ্বশুরবাড়িও চলে যাবে বাইরে, তখন আমাদেরকে কে দেখবে, আমাদেরকে কে ওষুধ এনে দেবে, আমাদেরকে কে বাজারটা দিয়ে যাবে? আমার ছেলে মেয়ে, সত্যি বলছি আমি ঠাকুরের কাছে অনেক পুণ্য করেছি, অনেক অনেক। আমি আমি মা হয়ে সার্থক, এবং আমার এই পেটটাকে সত্যি সার্থক। আমি আমার একটা সুন্দর ছেলে মেয়ে যারা মা বাবাকে ভালোবাসে, এবং মা বাবার এখনও এই টাইমটুকু অবধি অন্তপক্ষে রেসপেক্ট করে, অন্তপক্ষে যেটুকু বলি সেটুকু শোনার চেষ্টা করে। হ্যাঁ সবটা 100 কি 100 শুনবে, আমাকে বলবে হ্যাঁ সবই শুনছি, কিন্তু তার ভেতরেও তবুও এই যে মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের প্রতি দুঃখ দরদ, পিসি এসছে পিসিদেরকে এসে প্রণাম করা, পিসিদের সাথে কথা বলা, পিস্তত ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, ঘোরা, এই যে সম্মান, এই যে বড়দের প্রতি যে এই যে রেসপেক্ট, এই যে আমাদের ভিতরে কত রাগ ছিল ওদের প্রতি, কত মনে ক্ষোভ ছিল যে না এই যে আমার হাজব্যান্ডের অসুস্থ সময় কেউ একটা প্রাণী আসেনি, কেন দেখেনি, এই যে আমার মনে এত রাগ, কিন্তু ওরা যখন এসছে আমার ছেলে মেয়ে কেউ রাগ একটুও প্রকাশ করেনি। ফোনে মাম্পি ভিডিও কলিংয়ে সবার সাথে খুব সুন্দর কথা, আবার এইদিকে অর্ক এসে সম্মান দিয়ে কথা, শর্মী পিসিকে প্রণাম করা, কথা বলা, পিসি চলো, পিসিকে ঘুরিয়ে নিয়ে আসা, এই যে এত সুন্দরভাবে মেশা মানুষের সাথে, এটাই তো দরকার, তাই না? এটাই তো চাই। তা আমি আর কি বলবো, মানে অ্যাকচুয়ালি এতটা আর আমি নোংরাতে যেতে পারছি না, আমি নোংরাতে নামতে পারছি না, কারণ বলছি আমি তোমাদেরকে, এরা অ্যাকচুয়ালি নোংরামি করবে, এরা নোংরামি মানবে না, তারপরে কি করবে, থানা, কোর্ট, পুলিশ। দেখো থানা অবশ্যই আমি ভয় পাই না, আবারও বলছি আমি কিন্তু এগুলোকে ভয় পাই না, কিন্তু এই যে সময়, এই সময়টুকু দেয়া আমার পক্ষে এখন একটু প্রবলেম, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, সুব্রতকে আমি 1 সেকেন্ডও একা ছাড়ি না, 1 সেকেন্ড না। হ্যাঁ আমি নিচে, ও নিচে ঘুমালে আমিও নিচে ঘুমাই, ও যখন দোতলায় এসে শুই আমিও তখন দোতলায় এসে শুই, আমার ফোন আগে সবসময় সাইলেন্ট থাকতো, এখন আমার সব ফোন রিংটোনে। তাছাড়াও আমরা কেউ কারোর ঘরের গেট লক করি না, সব ঘরের গেট ওপেন থাকে। হ্যাঁ আমি এসি চালালে আমার ঘরটা কিছুক্ষণের জন্য অফ থাকে, লক থাকে, দিয়ে এসি ঘর ঠান্ডা হয়ে গেলে তারপর আমার ঘর গেট খোলা থাকে, সুব্রতর গেট তো লক থাকেই। আর আমি রীতিমতো সারা রাত ঘুমাই না, আর আমি এখন ঘুমাই না, রাতে তো ঘুমাই না, 3টে 4টে 4:30 অবধি আমি জাগি, 4:30 5টা যখন হয়, যখন দেখি দিনের আলো আলো ফুটেছে, আমি জানি সুব্রতর এবার ঘুমটা ভাঙবে, আমি তখন শুতে যাই, আমি ঘুমাই না রাতে। আমি রাতে অনেকবার বাথরুমে উঠি, অনেকবার জল খাই, আর অনেকবারই আমি সুব্রতকে দেখি। আমি সুব্রতকে নিয়ে বলবো, সুব্রতর সামনেই বলবো, সত্যিকারের অ্যাকচুয়ালি হয়তো আমার কপালেই আছে এত সুন্দর বর, নাহলে আমি একদমই বাজে পচা দেখতেছিলাম, কিন্তু সুব্রত সত্যি আমার কাছে আমার মানে স্বপ্নের নায়ক, খুব 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 সুন্দর, খুব খুবই সুন্দর, এত সুন্দর দেখতে ছিল। হ্যাঁ আর সবসময় না ওর গা থেকে না লাইটিং দিত, মানে মনে হয় কি যেন গা দিয়ে একটা লাইট, সেই মানুষটাকে আমি এত, চেহারাটা ভেঙে যাচ্ছে, মুখ টুক কালো হয়ে যাচ্ছে, চুল টুলগুলো সাদা হয়ে গেছে,
আমার কেমন ভিতরে খুব খারাপ লাগে ভিতর থেকে আমার, কারণ ওই লোকটা অ্যাকচুয়ালি নিজে সাজতে ভালোবাসে। একবার আমি কোথায় বেড়াতে গেছি, আমি ব্যাঙ্গালোরে অর্ককে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম, অর্ক মিউজিক শিখবে বলে। আমি ওখান থেকে ওর জন্য নেল কাটারে একটা বক্স কিনে এনেছিলাম। শপিং মলে গিয়ে কী কিনবো, ব্যাঙ্গালোর থেকে কিছু আনবো ভেবে, এখন না অনেক বছর আগের, অর্ককে নিয়ে যখন গেছিলাম, লকডাউনের আগে মনে হয়, হ্যাঁ লকডাউনের আগে, আগে না পরে ঠিক মনে হয়, লকডাউনের আগে না পরে বোধ হয়, পরে তোমার হচ্ছে লকডাউনের পরে দিয়ে তোমার ওখান থেকে আমি নেল কাটার এনে দিয়েছিলাম। হ্যাঁ, ওই নেল কাটারটা পেয়ে যে কী খুশি, এবং ওটা যত্ন করে বক্সে রেখে দেয়া। মাম্পি বাবার যখন প্রথম শরীর খারাপ হলো, মাম্পি ওই বক্স কিনে দিল, মেডিসিন রাখার বক্স, এবং প্রতিদিন যে ওষুধ খাবে সেই ওষুধ খাওয়ার প্রতিদিনের ওই সকাল দুপুর রাত এরকম করে করে বক্স অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসে দিল, যাতে বাবার ওষুধ থাকে, ইয়ে থাকে। হ্যাঁ, সেই সব জিনিসগুলো এত যত্ন করে রাখা। তারপরে আমি একবার কোথায় গেছিলাম, ওর জন্য দাড়ি কাটার, কলকাতায়, মাম্পি পড়তো কলকাতায়, কলকাতায় গেলেই আমি কিছু না কিছু সুব্রতর জন্য আনতাম। হ্যাঁ, ওগুলো খুব পছন্দ করে। এই যে শপিং মল থেকে এই দাড়ি কাটার বক্স, মানে বক্সের ভেতরে ধরো শেভিং ক্রিম থাকবে, ব্রাশ থাকবে, রেজার থাকবে, তারপরে ফর্ম থাকবে, তারপরে আউট যে কি আফটার শেভ করার পর ক্রিম, যেসব লোশন থাকবে সেগুলো সেট, যে কিটগুলো হয় সেগুলো আমি ওর জন্য এনে দিতাম। সেগুলোকেও কি যত্ন করে রাখতো, মানে একটু ফ্যান্সি টাইপের মানুষ ছিল। হ্যাঁ, এখনও পিঙ্কি কোন গেঞ্জিটা পরবো, বা কোন পিঙ্কি জিন্সের প্যান্টটা, পিঙ্কি আমার গেঞ্জি, পিঙ্কি আমার, মানে ওকে সব রেডি করে সামনের কাছে দিয়ে দিতে হবে, সেগুলো পরবে। কোনো দিন আমি সুব্রতকে খাটের ওপরে জলের গ্লাস, চা, বিস্কুট, জলের গ্লাস দিয়ে আসতাম, আবার খাওয়া গেলে সেখান থেকে আমি নিয়ে আসতাম। আমরা ভীষণভাবে ওকে আদর 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 করে, ভীষণ আদরে রেখেছি। সেই কারণেই হয়তো ভগবান ওকে ইয়ে করেছে, নাহলে সুব্রত প্রচণ্ড অসুস্থ থাকতো। আমার বিয়ের পর আমি সুব্রতকে এমন এমন ভয়ঙ্করভাবে অসুস্থ থাকতে দেখে আমি তো ভয় পেয়ে যেতাম যে কী হতো, কিন্তু তখন হয়তো আমাকে সামলাতে দেয়নি, আমার মা বাপি এই তখন সুব্রতকে সামলেছে। আমার মা বাপি প্রচুর করেছে সুব্রতর জন্য, প্রচুর। সেই নায়কের মতো চেহারাটা এখন আমি একটু, তার জন্যে ক্যামেরায় ও একটু লজ্জা পায়, কারণ ওই যে ওর সবার কাছে ওর সুন্দরটা থাকুক, সুন্দরটাই ও দেখাতে পছন্দ করে। তবু আমি বললাম না, আমি তোমাকে হাসতে হবে, তোমাকে হাসাতে হবে। সকালবেলা মজা করছিলাম টেবিলে, আমি আজ থেকে তোমাকে নিয়ে ভিডিও করবো, তুমি আমার কন্টেন্ট, তুমি আমার আজকের থেকে আমাকে ভাইরাল করবো। আমি সকালবেলার সঙ্গে সকালে চা খাচ্ছিলাম আর মজা করছিলাম, আমি যে হাসো, একদম করে হাসছে, করে হাসছে। আমরা কি না, হাসি হচ্ছে এমন জিনিস, চোখেও, তুমি শুধু ঠোঁটে হাসবে না, তোমার হাসি তোমার চোখেও হাসবে, সেই হাসি হাসো, হাসো, প্র্যাকটিস করো, হাসো। দিয়ে এইসব মজা করছিলাম। যাই হোক, তোমাদের সাথে কিছুটা সময় আমি কাটালাম। এটা না কোনো কন্ট্রোভার্সি ভিডিও, না কোনো কিছু। তোমরা আমাকে ভালোবাসো, ভীষণভাবে ভালোবাসো। আর আমিও আছি, যে অনেক কিছু আছে নোংরামি আমি ক্যামেরাতে তুলে তোমাদের কাছে শেয়ার করতে চাই না। আর সুব্রতর অসুস্থতা, সত্যিকারে বলছি, সুব্রত যখন ভীষণভাবে অসুস্থ হয় সেই সময় ক্যামেরা তো আসেই না আমার ব্রেনে, আর সুব্রত একদমই পছন্দ করে না। চলো ভিডিওটা এতটুকুই রাখি। আর এই থানা, কোর্ট, পুলিশ, সত্যি বলছি এগুলো করার মতো সময় আমার কাছে নেই। দেখো বিস্কুটটা, দেখো আমি ওপরে আছি, বিস্কুট উপরে আছে। সুব্রতর প্রতি মায়াটা ভীষণভাবে আমার, এবং এই আমার মায়াটাই আমার অর্কমাম্পি পেয়েছে ভীষণভাবে, ওদেরও মায়া বাবার প্রতি, খুব মায়া। আর কি বাবার প্রশংসা করতে কি ভালোবাসে, খুব ভালোবাসে। মা বাবা এটা আমি বলছি, হ্যাঁ বাবার প্রতি ভালোবাসা।
এই সব মানুষগুলোকে নিয়ে এরা পেছন থেকেই লড়াই করে যায়, তাই না? আমরা যখন একটা বাচ্চা পেটে আসে আমাদের, তখন আমরা সবসময় আমরা মাকে সব থেকে বেশি ইয়ে দিই, যে মা একটা মা হতে চলেছে, একটা মা মা মা। কিন্তু বাচ্চাটা জন্মবার পর থেকে এই ডাক্তার বলো, ওষুধ বলো, অর্কমাম্পির মা এক এক সময় পেটে যন্ত্রণা উঠতো, সেই রাতে কান্নাকাটি, খুব কাঁদতো অর্কমাম্পি খুব আহ্লাদে ছিল, খুবই নিয়ে ওই কাঁদতো। তখন সেই কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ানো, রাস্তায় হাঁটা, সেই মাঝরাতে ফোন করে কোথায় ডাক্তার পাবে, কোথায় গেলে ছেলে মেয়ের পেটে ব্যথা একটু কমবে বা একটু ওরা কান্না থামাবে, একটু ঘুমাবে। বাবাদের অনেক চিন্তা থাকে, কোথায় মেয়ে রয়েছে মেয়েকে নিয়ে চিন্তা, কোথায় ছেলে রয়েছে ছেলেকে নিয়ে চিন্তা। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।